পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরায়েশা মাহানুর, পর্ব সংখ্যা 7। ভাই, আপনি সারাদিন কই ছিলেন? ঘটনা তো একটা ঘইটা গেছে। ছেলেটার উত্তেজনায় ভেজা কণ্ঠে সাইফ তার হাতে ধরা চায়ের কাপে এক চুমুক দিয়ে তাকালো ধীরে। তার চাহনি বিষণ্ণ, দুপুরের মতো নিস্তেজ। কিছু বলার আগেই ছেলেটা আবার হন্তদন্ত হয়ে বলে উঠল, আপনারে কতবার কল দিলাম ভাই, কল তো ধরলেন না। আজকে বিশাল ঘটনা ঘটছে, বিশাল। সাইফের ধৈর্যসুধা এবার চায়ের সঙ্গে উঠে গেল। চোখে একরাশ বিরক্তি নামিয়ে প্রশ্ন করলো ঠান্ডা গলায়, সেই কখন থেকে তুই ঘটনার পেঁচাল পারতেছিস? আসল ঘটনা কি হয়েছে সেটা বল, আর নাইলে সামনে থেকে সর। আজকে ভাবি আমারে একটা থাপ্পড় দিছে। শব্দটা বাতাস ছেয়ে সাইফের বুকে ঠিক মাঝ বরাবর এসে আঘাত করলো। চোখ মেলে ছেলেটার দিকে চমকে তাকালো সাইফ। হাতে থাকা চায়ের কাপটা তার রাগের ভার সহ্য করতে না পেরে ছ্যাক করে মাটিতে ছিটকে পড়লো। আর ঠিক পর মুহূর্তে সাইফ ঝাঁপিয়ে পড়ে ছেলেটার কলার চেপে ধরল। চোখে আগুন, চোয়ালে কামড়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে, তুই কুত্তার বাচ্চা, কি করছিস তুই আমার জান রে? কি করছস বল? বিরক্ত করছস? খারাপ কথা বলছস নাকি চোখ তুলে তাকাইছস? কি করছস বল শালা? কণ্ঠে হুঙ্কার, চোখে দহন। সাইফ এমন ভাবে কলার চেপে ধরেছে ছেলেটার নিঃশ্বাস পর্যন্ত বুকের মাঝে আটকে গেছে। চোখ ফুলে উঠেছে, মুখে রক্তচাপ। প্রাণপণে ছেলেটা হাত পা ছুড়ে মুক্তির চেষ্টা করছে, কিন্তু সাইফের হাত পাথর হয়ে বসে আছে তার গলায়। এমন অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আরো দুজন ছুটে এসে টেনে ধরলো সাইফকে। তাদের মুখেও আতঙ্ক। মিনতির মিশেলে বলে উঠল, ভাই ভাই প্লিজ শোনেন, ও ভাবিরে কিছু বলে নাই ভাই, পুরো কথা তো শুনেন আগে, আগে তো শুনেন ভাই। কিন্তু সাইফের চোখে রক্ত জমাট বেঁধেছে। তাকে ধরে রাখাটা পাগলা ষাঁড়ের রাগ থামানোর মতো। সম্ভব না হলে তবুও বাধ্য ছেলেগুলো টেনে ঘামে ভয় আর অনুনয়ের ছেঁড়া গলায় কোনো রকমে থামালো তাকে। সাইফ থেমেছে বটে, কিন্তু সেই থামা হিমশীতল অগ্নিগিরির আগের স্তব্ধতা। চোখে এখনো আগুনের রেখা, কণ্ঠে রক্ত মেশানো কাজ। সে ধীরে ছেলেটার দিকে ঝুঁকে গিয়ে বলে উঠল, ভালোয় ভালোয় সব বলে ফেল, আমার ময়না পাখিরে কি করছস? আর যদি একটু ঘুরাইয়া বলস, খুন কইরা এইখানেই পুইতা রাখবো। ছেলেটা হাঁপাতে হাঁপাতে প্রায় হাফ ধরে বলে উঠল, ভাই ভাই প্লিজ, আমি কিছু করি নাই। একটা পোলার লাগে গ্যাঞ্জাম হয়েছিল ভাই, ওই পোলারে মারতে গেছিলাম। হঠাৎ ভাবি আইসা পড়ছে, ওনার হাতে ব্যথা লাগছে, তখন ভাই আমরা কেউ জানতাম না ভাবি ওইখানে আসবে। আমি তো জাস্ট জিজ্ঞেস করছিলাম ভাবি এখানে কি করেন। তখনই ভাবি আমারে এক থাপ্পড় দিছে ভাই। আমার কোনো দোষ নাই ভাই, আল্লাহর কসম আমি কিছু করিনি। অন্য একটা ছেলে কথাটা শুনতেই সাইফের মাথা ঠিক তখনই বিস্ফোরণের আগুন জ্বলে উঠল। চোখ লাল, রক্তচাপ গলায় শিরায় টকবক করছে। দৃষ্টি কোনো ছেলের জন্য ব্যথা পাইছে, এই একটা ভাবনা তার সমস্ত হৃৎপিণ্ড হিংস্রতা দিয়ে পিষে দিল। না, দৃষ্টি এমন না। দৃষ্টি কোনো ছেলের জন্য আখ বাড়িয়ে ঝামেলায় যাবার মেয়ে না। দৃষ্টির ব্যাপারে এই ধারণা সাইফের আত্মসম্মানকে অপমান করছে মনে হলো। চোখে শিরায় ফুলিয়ে সাইফ আবার ছেলেটার দিকে তাকিয়ে গর্জে উঠল, কোন ছেলের জন্য? তোদের ভাবি ঝামেলায় ঢুকছে, ভালো করে বল। ওই ছেলের খুলি খুলে দেখমু মগজে কি আছে। ছেলেটা এবার কিঞ্চিত অভিমান নিয়ে চোখ নিচু করে গলা হালকা কাঁপিয়ে বলল, আমি আর কিছু বলবো না ভাই, আপনি তো আগে থেকেই আমারে অবিশ্বাস করছেন। এই বলাটার সাথে সাথেই শটান একটা ঝড়ো চর ছেলেটার গালে আছড়ে পড়লো। মনে হলো ঠিক মেঘে মেঘে বৃষ্টির বদলে বজ্রপাত হলো। আজ বেচারার দিনটাই মনে হয় গ্রহের দোষে বাঁকা। সকালে ঘুম ভাঙে মুখ ধুয়ে, আর বিকালে বাড়ি ফিরে চর ধুয়ে গালি মাখিয়ে। কে কখন এসে চর বসিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে, কিছুরই আগাগোড়া ঠাওর করতে পারছে না সে। গালে হাত বুলাতে বুলাতে কাদো কাদো মুখে ভেজা চোখে তাকালো সাইফের দিকে। কিন্তু সাইফ এখন কষ্ট বা কান্না বোঝার মনস্থিতিতে নেই। তার মাথা এখন পুড়ে যাচ্ছে রাগের আগুনে। সাইফ গর্জে উঠল, প্রেমিকার মতো অভিমান মারানো হইছে শালা, থাবড়াইয়া কান জ্বালাইয়া ফালামু। তাড়াতাড়ি বল ওই ছেলেকে, নাম বল। ওই ছেলের জন্মপত্র হাতে চাই আমার। ছেলেটা এবার গালে হাত রেখে কাচুমাচু মুখে গলার স্বর একেবারে হালকা করে বলে উঠল, ভাই আমি চিনি না। ওই পোলা কইছিল ভাবি নাকি ওর হবু বউ। নাম কইল উজান, উজান চৌধুরী। চৌধুরী বাড়ির পোলা হইব ভাই, ভাবির কোনো পরিচিত হইতে পারে। এক লহমায় সাইফের মুখের সমস্ত রক্ত টেনে নিল কোনো এক অদৃশ্য ছায়া। চোখ ফাঁকা হয়ে গেল, ঠোঁট শক্ত হয়ে এঁটে গেল একসাথে। উজান, নীরব তীক্ষ্ণ এক বিড়বিড়, কিন্তু সেই উচ্চারণে শতবর্ষের জমানো বিষ মিশে আছে। সাইফের ঠোঁট থেকে শব্দটা বের হতেই চারপাশে বাতাস কাঁপানো এক অদৃশ্য আতঙ্কে। উজান, আবার এত বছর পর
এই নাম তার জন্য কাটার মুকুটের মতো, যার প্রতিটি শিরা গেঁথে আছে এক মৃত্যুপ্রায় অধ্যায়ে। সাইফ নিজেকে সামলে নিতে চাইল, চোখ বন্ধ করে একগাল দীর্ঘশ্বাস ছাড়ল। শুভ্র পাঞ্জাবির হাতা গুটিয়ে নিল ধীরে ধীরে। যুদ্ধের আগে হাত হালকা করছে সৈনিক। তারপর ছেলেটার দিকে তাকিয়ে চোখে অনাথ শান্ত এক বিষাক্ত হাসি ফুটিয়ে হাতের ইশারায় ডাকলো। ছেলেটা আটকে উঠে দুহাতে নিজের লাল হয়ে যাওয়া গাল ঢেকে ফেললো। এবার যদি ডান গাল যায়, কিন্তু সাইফ শান্ত গলায় বলে উঠল, আরে মারবো না রে, আয় এদিকে। একটা হাত ছেলেটার ঘাড়ে রাখলো স্নেহমাখা ভঙ্গিতে, আরেকটা হাত হালকা চাপ দিয়ে বলল, চল তোর ভাবিরে দেখে আসি। ছেলেটা থমকে গেল। এইমাত্র যে লোক তাকে চপটাঘাতে ইতিহাসে নাম লেখাতে বসেছিল, সেই এখন কাঁধে হাত রেখে হাসছে। লোকটার রাগের রং লাল, আবার হাসির রং ভয়। ভেবাচেকা খেয়ে সাইফের দিকে তাকিয়ে বলার মতো কিছুই খুঁজে পেল না। চুপচাপ তার পিছু নিল। মনটা শুধু বলল, এই লোকের মতিগতি বোঝা ক্যালকুলাসের থিওরি মুখস্থ করার চেয়েও কঠিন। ছেলেটার নাম ইমন। সাইফের ছায়ার মতো সারাক্ষণ পাশে ঘোরাফেরা করে সে। কে বলে ডান হাত, ইমন তো সাইফের নিঃশ্বাসেরও এক ধাপ আগে চলে। সবচেয়ে কাছের লোক, আস্তে করে বলা যায় ছোট ভাইয়ের মতো, তবে কাজের ভেতর ভয়াবহ রকমের পাকা। সাইফকে ছাড়া তার দিনের শুরু হয় না, আর সাইফও ইমনকে ছাড়া কিছু জানে না। এই ছেলেটার একমাত্র দায়িত্ব পুরো এলাকার খবর হজম না করে সাইফের কানে ঠিক সময় ঢুকিয়ে দেওয়া। কে কার সাথে দেখা করলো, কে কোন গলির মোড়ে কি ফিসফাস করলো, কার মুখে সিগারেট, কার চোখে সন্দেহ, সব থেকে ইমনের খাতায়। তবে খাতা চোখে দেখা যায় না, ওটা থাকে ইমনের মাথার ভেতর, একটা চলন্ত ডাটাবেস। সাইফের সাথে ছায়ার মতো লেগে থাকা ইমনের একমাত্র কাজ। এই তোরা কি করছিস সবাই? ঘরের কোনায় আসিফ, নয়ন, জিদান, তুবা চারজনে অর্ধবৃত্তে বসে কি একটা চুপোচুপি আলোচনা করছিল। আলোচনার রেশ তখনও কানে বাজছে। এমন সময় বৃষ্টির গন্ধের মতো আচমকা ঢুকে পড়ল আফরা। হাঁপাতে হাঁপাতে সে এক ভিন্ন জগৎ থেকে ফিরে এসেছে। কিরে, এমন হাঁপাতে হাঁপাতে কার পিছু ছেড়ে এলি? তুবা ঠাট্টা করলেও আফরার মুখে থেমে থাকা উত্তেজনার রেখা মোছা গেল না। একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, মনে হলো না বললে ভয়ঙ্কর পাপ হয়ে যাবে। এই জন্যই এলাম। চারজনে একসাথে তাকালো আফরার দিকে। মনে হচ্ছে ওর মুখে লেখা ইতিহাসের এক অব্যাখ্যার ঘটনা শোনার অপেক্ষায়। আফরা কোলের বালিশটা শক্ত করে চেপে ধরে বসলো। চোখে মুখে এইমাত্র ভিন্ন গ্রহ থেকে ফিরেছি ধাঁচের এক উত্তেজনা। কিরে বল, অমন মুখ বানিয়েছিস কেন? তোবার প্রশ্নে আফরা একবার চোখ মেলে তাকে গভীর শ্বাস টেনে ঘোষণা করলো, আমি দৃষ্টিকে দেখেছি। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর সবাই একযোগে শ্বাস ছেড়ে বিরক্তি ছায়া ফেললো চেহারায়। নয়ন পাশ থেকে বলে উঠল, আরে ধুর, মানুষই তো দেখছিস, উড়ন্ত জিন তো না। জিদান হাসতে হাসতে বলে উঠল, এমন ভাবে বলছিস মনে হচ্ছে ভাগ্যক্রমে আসমানের অপ্সরা নেমে এসেছিল আর তুই চোখের দেখা পেয়ে গেছিস। আফরা চোখ জোড়া উজ্জ্বল হয়ে উঠল। সে গম্ভীর গলায় বলে উঠল, হ্যাঁ ঠিক তাই, অপ্সরাই দেখেছি আমি। যদি তোরা ওরে দেখতিস তাহলে বুঝতি আমি কি দেখেছি। তোবা এবার একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে আমি ঠিকই বলছি। দৃষ্টি অসম্ভব সুন্দর, চোখের সামনে একেবারে আসমানের পরি যেমন। এমন রূপবতী আমি আমার এইটুকু বয়সে এখনো দেখিনি। তোবা চোখ ছোট করে বলল, পাগল হয়ে গেছিস নাকি? পাড়া মহল্লায় এত সুন্দর মেয়ে হয় নাকি? মহল্লার মধ্যে এত রূপবতী আসছে শুনলে তো রূপচর্চার দোকানগুলো লজ্জায় বন্ধ হয়ে যাবে। আফরাকে ব্যঙ্গ করে কথাটা বলে উঠল তোবা। আফরা এবার মুখে এক ধরনের নিখাদ ভাব এনে বলল, আমি ঠাট্টা করছি না তোবা। দৃষ্টিকে দেখে আমার বুঝতে বাকি নেই আমরা এতদিন প্রসাধনীর নিচে চাপা মুখগুলো সুন্দর বলে ভুল করতাম, কিন্তু দৃষ্টি এই সব কিছু থেকে আলাদা। তার চেহারায় বিন্দুমাত্র মেকআপের প্রলেপ নেই, তবুও এমন দীপ্তি যেন মেঘমুক্ত পূর্ণিমার রাত। অসম্ভব সুন্দরী দৃষ্টি, তোদের সবার ধারণার থেকেও কয়েক ধাপ বেশি সুন্দর। কি এমন রূপ! এক নজর দৃষ্টিকে দেখে আফরা বাস্তবতা আর কল্পনার মাঝখানে থমকে গেছে। তার কথায় এক অদ্ভুত উন্মাদনা যা সংক্রমিত হলো বাকিদের মধ্যে। নয়ন, জিদান আর আসিফ একটু আগেও যারা ঠাট্টা করলো, তারা এখন চুপচাপ। আফরার বর্ণনা এক অলৌকিক সৌন্দর্যের সাক্ষাৎ গল্প, কিন্তু গল্পটা অদ্ভুত রকম বাস্তব। তবু অবশ্য চুপ করে বসে নেই, তার মনে এখনো সংশয়। চোখ ছোট করে ঠোঁটে ঠাস ঠাস ভাব এনে বলল, এই আফরা, তুই ঠিকঠাক আছিস তো? মাঝে মাঝে ভাবি তোর চোখে হয়তো ফিল্টার বসানো, তাই যা দেখিস তাই এডিট লাগে। আফরা চোখ পাকিয়ে তুবার দিকে তাকালো, গলা নামিয়ে বলল, আমি কিছুই বাড়াবাড়ি করি না তুবা। আমি দৃষ্টির চোখে চাঁদ দেখেছি, মুখে দেখেছি প্রাচীন কোনো শিল্পের নিখুঁত তুলির ছোঁয়া,
তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস আফরা। আফরা তোবার দিকে এমনভাবে তাকালো, মনে হলো এখনই একটা চটাস করে কষিয়ে দেবে। তবুও গলা নিচু করিয়ে বলল, মোটেও না তোবা। তুই যদি একবার দেখতি, শুধু একবার তাকিয়ে দেখতি দৃষ্টিকে, তাহলে বুঝতি আমি কিছুই বাড়িয়ে বলিনি। তোবা ভুরু কুচকে বলল, তুই এবার একটু অতিরিক্ত বলছিস আফরা। আফরা গম্ভীর মুখে মাথা ঝাঁকালো। মোটেও না তোবা। দৃষ্টিকে দেখার পর আমি বুঝেছি রূপকথা রাজকন্যা মানে কি। ওর চোখে এমন এক নিঃসীম গভীরতা, তাতে ডুবে গেলে সাঁতার জানা লোকও হাবুডুবু খাবে। চোখ দুটো নিস্তব্ধ জ্যোৎস্না রাতে কুয়াশায় মোড়ানো জলরাশি। তোবা এবার কিছুটা চুপ, কিন্তু তোবা চুপ মানে যুদ্ধবিরতি, পরাজয় না। সে ঠোঁট কামড়ে বলল, তাহলে তো দেখতেই হবে মেয়েটাকে। আফরা হেসে বলল, দেখবি, দেখলেই বুঝবি। আমার দোষ দিবি না আমায়, বরং আমারে ধইরা বলবি তুই ঠিক কইছিলি। রূপে ভরা একখান রূপকথা দেখছি। পাশ থেকে নয়ন ফিস ফিস করে জিদানকে বলল, ভাই, দৃষ্টিতে না দেখলে মনে হয় আমাদের লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। কিছু কালার লাগে ভাই, কিছু উজ্জ্বলতা। জিদান মাথা নেড়ে বলে উঠল, দৃষ্টিকে না দেখলে আমাদের জিন্দেগির দৃষ্টিভ্রম হয়ে যাবে ভাই। একবার তো দেখতেই হবে। মাঝ থেকে আসিফ নিজেকে লয়াল আর জেন্টালম্যান প্রমাণ করতে ফিস ফিস করে উত্তর দিল, দৃষ্টি যদি এমন হয়, তাহলে পলক পরানোই গুণা আমাদের দোষ। দেখতে হবে না আমাদের, বাদ দি। তুই চুপ থাক বেড়া, বলেই আসিফকে ধমকে উঠল নয়ন। সবাই যখন দৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হবার প্রস্তুতি নিচ্ছে, তোবার ভেতরে তখন বাজছে ভিন্ন সুর। দেখতেই হবে মেয়েটাকে। এমন কি রূপ হলো যে আফরা বেহুশ। একটা অদ্ভুত জেদ চাপলো। তোবা মনে মনে বলে উঠল, দেখবো ঠিকই, কিন্তু আমি প্রমাণ করেই ছাড়বো চাঁদ বলে যেটা ভাবছো, ওটা আসলে হাই পাওয়ার টিউবলাইট। ছেলেগুলোর মনেও জল্পনা, কে আগে দেখবে দৃষ্টিকে। তোবা তো এক পা আগে। আর ছেলেগুলো, দৃষ্টি তো তাদের সামনেই ঠিকভাবে আসে না। এভাবে নিজের চেহারা দেখাবেও না, তাহলে তাদের বোধহয় ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে নাকি। তাদের মধ্যে কেউ কেউ তোবার মতোই গোপনে ছক কষছে। এখন শুধু সময়ের অপেক্ষা, রূপের সাক্ষাৎ হয় কিনা, আর কার ভাগ্যে পড়ে সেই দৃষ্টির মুখোমুখি হওয়ার সুযোগ। চৌধুরী বাড়ির দোতলায় ঠিক একেবারে কোণের ঘরটা অন্য 10টা ঘরের মতো নয়। বড় নয়, বিলাসী সাজও নেই, তবুও তার ভেতরে গুমড়ে কাঁদে সময়, আর নীরবে বেঁচে থাকে এক জীবন্ত আত্মা। এটা দৃষ্টির ঘর না, না, ভুল হলো, বইয়ের ঘর। আর এই ঘরে পুরনো ধমনীতে কেবল বইয়ের পাতার শব্দ। বই ভালোবাসে দৃষ্টি। ভালোবাসে মানে এই নয় যে সে গল্প পড়ে সময় কাটায়, সে বই পড়ে বেঁচে থাকে। তার বাবার রক্তেই মিশেছিল এই অভ্যাস। তিনি ছিলেন নীরব পাঠক, শব্দের জাদুকর। বই ছিল তার কাছে ধ্যানের মতো। আর সেই ধ্যানে উত্তরাধিকার সূত্রে এসে নিভে যাওয়ার আগে জ্বলে উঠেছে দৃষ্টির ভেতরে। তাদের বাড়িতেই তার বাবার একটা বড় লাইব্রেরি ছিল। একটা সময় ছিল যেখানে সকালবেলা চায়ের কাপে ধোয়ার পাশাপাশি উঠতো বইয়ের পাতার গন্ধ। কত হাজার বই ছিল সেখানে, কত সেলফ, কত গল্পের ঘর। এখন কেমন আছে সেই লাইব্রেরি দৃষ্টি জানে না, জানার ইচ্ছে করে না সব সময়। কারণ কিছু স্মৃতি জ্বলন্ত প্রদীপ হয়ে জ্বলে থাকুক, আর কিছু থাকুক মনের কোণে সযত্নে ঢাকা ধুলোমাখা বক্সের মতো। তবে দৃষ্টির স্বপ্ন খুব স্পষ্ট, নিজের একটা লাইব্রেরি হবে, শুধু একটা ঘর নয়, একখানা বিশাল মহল হবে বইয়ের। সেখানে থাকবে হাজার হাজার বই। বইয়ের ঘ্রাণে মোড়া হবে বাতাস। ছাদ থেকে নামবে কাঠের ঝুল বারান্দা, আর টেবিলের উপর পড়ে থাকবে পঠিত অপঠিত কত শত পৃষ্ঠা। এমন একটা লাইব্রেরি যেটার নাম উচ্চারণ করলেই শহরের জ্ঞান পিপাসুরা চোখ বন্ধ করে নিঃশ্বাস নেবে। এই স্বপ্ন দৃষ্টির বহুদিনের, আর দৃষ্টির শপথ করেছে সে এটা করবেই। কারণ এই স্বপ্নে শুধু ইট কাঠ নেই, আছে বাবার মতো হয়ে ওঠার এক দুরন্ত লালসা। আর সেই লালসার আগুন জেলে আজও বইয়ের পাতায় নিজের মুখ গুজে বসে থাকে দৃষ্টি। প্রায় প্রতিদিনের মতো আজও সে এসেছে তার প্রিয় আশ্রয়ে, চৌধুরী বাড়ির কোণার বইয়ের ঘরটিতে। দিনভর ব্যস্ততার ফাঁকে সময় হয়ে ওঠেনি, তাই রাতের নিস্তব্ধতাকেই সে বেছে নিয়েছে। দৃষ্টি ধীরে ধীরে ঘরে পা রাখলো, পেছনে চুল গুজে রাখা, চোখ জোড়া একটু ক্লান্ত, তবুও বইয়ের ঘ্রাণে ঢুকতেই প্রাণ ফিরে পেল যেন। বইয়ের স্তূপে হাত চালিয়ে সে খুঁজে বেড়াচ্ছে একটা পুরনো হলুদে মলিন হয়ে আসা প্রচ্ছদের বই। তখনই ফটফট করে হঠাৎই নিভে গেল সব আলো। পুরো চৌধুরী বাড়ি অন্ধকারে ডুবে গেল। দৃষ্টি কেঁপে উঠল। মুহূর্তে বুকের ভেতর ছুটে চলল হৃৎপিণ্ড। চারপাশ এক নিমিষে জমাট বেঁধে গেল নিস্তব্ধতায়। আর তখনই বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে পাতায় পাতায় দৃষ্টি খুঁজছে এক বিস্ময়ের স্বপ্নের চাবিকাঠি। হঠাৎ ঝটকা দিয়ে নিভে গেল চারপাশের সব আলো। এক মুহূর্তের জন্য দৃষ্টির দেহ হালকা কেঁপে উঠলেও তার মন অবিচল। এই বাড়ির প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি কর্নার তার পরিচিত।
কেমন এক ঘনিষ্ঠতা রয়েছে অন্ধকারের সঙ্গে। আলো তার অতিথি আর অন্ধকারই আপন ভিটে। সে পা টিপে টিপে এগিয়ে এলো টেবিলের পাশে। সেখানে ছোট একটা কাঠের ড্রয়ার আছে, যেটার ভিতর মোমবাতি রয়েছে। অন্ধকারে আলো খোঁজার গোপন গুহা। এই মোমবাতি তার বহু একাকিত্বের সন্ধ্যার সঙ্গী। বহুবার আলো জ্বালিয়ে সে পৃষ্ঠায় পৃষ্ঠায় খুঁজে ফিরেছে শব্দের জ্যোৎস্না। দৃষ্টি সাবধানে ডয়ারটা খুলে হাত বাড়ালো ভিতরে। তার আঙুলে ঠেকলো একটুখানি মোমবাতি। ঠান্ডা আর মসৃণ, কিন্তু দিয়াশলাইয়ের খোঁজে হাতড়ানোটা বাড়লো। সে এবার আন্দাজ করে টেবিলের উপর হাত বোলাতে লাগলো। তক্তার উপর আঙুলের ছোঁয়া ছুঁয়ে বেড়াতে লাগলো চুপি চুপি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কোণ থেকে কোণ, কিন্তু না, দিয়াশলাইয়ের প্যাকেট মনে হয় হাওয়ায় মিশে গেছে। অন্ধকার ঘর হয়ে এলো আরো। একটা দীর্ঘশ্বাস ছাড়লো দৃষ্টি। সেই দীর্ঘশ্বাস না বলে এক ক্লান্তির ছায়া হয়ে ঠান্ডা হাওয়ার মতোই বেরিয়ে এলো দৃষ্টির বুকের গহীন থেকে। আলো নেই, আশার আভা নেই, তাই হয়তো নিঃশ্বাসও হয়ে উঠেছে একটু বেশিই ভারী। দৃষ্টি ঠিক করলো এখন ঘর ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ভেসে এলো এক অচেনা নিঃশ্বাস, ঠিক তার ঘাড় বরাবর। ঠান্ডা, ভারী, একেবারে কাছ থেকে আসা নিঃশ্বাসের তরঙ্গে গা শিউরে উঠল দৃষ্টির। মুহূর্তেই থেমে গেল তার সমস্ত কার্যকলাপ। দৃষ্টি দাঁড়িয়ে রইল নিস্পন্দে। এতটাই স্তব্ধ হয়ে গেল, মনে হয় দেহ নয়, এক পাথরের খোদাই মূর্তি দাঁড়িয়ে আছে। সময়টা থেমে গেছে কিনা কে জানে। নিঃশ্বাসটা এখন আরো কাছে, আরো গভীর। তার ঘাড়ের পেছনটায় আবছা কোনো অস্তিত্বের শ্বাসের ভার বইছে। ভয়ে গাঢ় ছায়া আর অভ্যস্ত সাহসের মাঝখানে দাঁড়িয়ে দৃষ্টি প্রস্তুত হচ্ছিল, চুপচাপ অপেক্ষা করছিল। ঠিক যে মুহূর্তে অচেনা অস্তিত্বটা একটু আগবে, অন্ধকার ফোরে সে তখনই ঝাঁপিয়ে পড়বে, তার অস্তিত্ব রক্ষা করবে এক দুঃসাহসী প্রচেষ্টায়। কিন্তু তাকে চমকি দিয়ে হঠাৎই নিঃশ্বাসের ভার সরে গেল পাশ থেকে। নিশ্চিহ্নে কেউ বা কিছু সরে গেল অন্ধকারের গভীরে। চারপাশে আবার নেমে এলো এক রহস্যময় স্তব্ধতা। দৃষ্টি এখনো এক জায়গায় স্থির। ভাবছে সত্যি কি কেউ ছিল, নাকি ভয়, ক্লান্তি আর কল্পনায় মিলিত প্রতারণা। তবু নিশ্চিত হতে এক হাত রাখলো টেবিলের উপর, আর ঠিক তখনই তার আঙুলে ঠেকলো কিছু একটা ধাতব, গায়ে শীতল অথবা পরিচিত। আঙুলে ভালোভাবে টেনে নিয়ে স্পর্শ করতেই চিনে ফেললো এটা একটা লাইটার। দৃষ্টি অবাক হলো। আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক। সে তো জানে এই ঘরে কখনো লাইটার রাখিনি সে, কেবল দিয়াশলাইয়ের কাঠিগুলোকে আপন করে সব সময়। সেই কাঠির টুকরোতেই লুকিয়েছিল তার একান্ত কিছু স্মৃতি, অভ্যাস, নির্ভরতা। তবুও আকপিস না ভেবে সিদ্ধান্ত নিল মোমবাতিটা জ্বালিয়ে ফেলবে। লাইটারটা একটা চাপ দিতেই চট করে একটুখানি শব্দ হলো, একটা ক্ষীণ আগুনের ঝলক, আর সেই আগুন পুরো স্তব্ধ রাত্রিকে খানিকটা গাঢ় করে তুলল। এক অনাহত দাগ টেনে দিল নিস্তব্ধতার গায়ে। মোমবাতির আলো ছড়িয়ে পড়ল চারদিকে। দেয়ালে দেয়ালে ঝুলে থাকা ছায়াগুলো ধরা পড়ে গেল। দৃষ্টি ধীরে ধীরে চোখ বোলালো ঘরের প্রতিটা কোণে, বইয়ের তাকে, জানালার পাশে। কিন্তু না, কিছুই নেই, কেউ নেই। তবু দৃষ্টির মনে হচ্ছিল এই ঘরে কেউ ছিল। তার নিঃশ্বাসে, বাতাসের ভারে এক অদৃশ্য উপস্থিতির ছাপ এখনো রয়ে গেছে। সে নিশ্চিত কেউ এসেছে, এখনো কিছু আছে। এই স্বল্প সময়ের মধ্যেই যদি সরে গিয়ে থাকে, তবে গেল কোথায়? একটা গা ঘেঁষা জড়ো শ্বাস ছাড়লো। দৃষ্টি তাতে নিজেকে সামলে নিল। বেরিয়ে যাবে, ঠিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। সেই মুহূর্তে দরজার কাছ থেকে এলো এক ফিসফিসে শব্দ। থমকে গেল দৃষ্টি। চোখের পাতা কাঁপলো না একবারও, তবু তার সমস্ত শরীর স্থির হয়ে গেল প্রশ্নগুলোর ভারে। কে? বাহিরে কে? নাকি চোর? তবে বাড়ির কেউ হলে এভাবে চোরের মতো আসবেন কেন? মোমবাতির কাপা আলোর নিচে দৃষ্টি চারপাশে তাকিয়ে খুঁজে নিল একটা মোটা কাঠের লাঠি। ধীরে ধীরে সেই লাঠিটা তুলে নিল সে হাতে। এরপর সাবধানে সে ফু দিল মোমবাতির দিকে। নরম আলোটা এক মুহূর্তেই নিভে গেল, আর তার সঙ্গে নিঃশেষ হলো শেষটুকু দৃশ্যমানতা। চারপাশে ফিরে এলো সেই অন্ধকার, যেটার সাথে দৃষ্টির প্রাচীন বন্ধুত্ব। ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকার চিরে এগিয়ে যেতে লাগলো দৃষ্টি। আওয়াজটা যেখানে থমকে দাঁড়িয়েছিল, দৃষ্টি ঠিক সেখানেই গিয়ে থামলো। আর তারপর চোখে না দেখে হঠাৎ এক ঝাঁঝালো বিস্ফোরণ হয়ে উঠল তার হাতের লাঠিটা। কোনো ঘোষণা নেই, কোনো সুযোগ নেই, সরাসরি দিক বিদিক ভুলে একের পর এক লাঠি বাড়ি চালাতে শুরু করলো দৃষ্টি। কঠিন কাঠের বাড়িতে চারপাশে ভেসে উঠল অস্পষ্ট চিৎকার। আহ, আরে থামো, কি হচ্ছে? কিন্তু শব্দগুলো ব্যথার আঘাতে এলোমেলো, আধো গলায় শোনালো। রাতটা কেঁপে উঠল এক অচেনা শোরগোলে। এমন আকস্মিক শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলো উজান। তার পেছন পেছন তুবা, আফরাও বেরিয়ে এলো নিজেদের ঘর থেকে।
তখনই এক তীব্র ঝলক আলো এসে পড়ল ঘরের ভেতর। বিদ্যুৎ ফিরে এসেছে। দৃষ্টির হাতের লাঠি স্থির হয়ে গেল মাঝ আকাশে। আলো পড়তেই পরিষ্কার দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা তিনটা বেহাল দশার প্রাণ। একজন কাতর, একজন হকচকানো, আর একজন হাত পা গুটিয়ে ব্যথায় নিকুচি করেছে। দৃষ্টি থমকে গেল। সেকেন্ড খানিকের জন্য মাথার সমস্ত রক্ত উল্টো পথে বইল। দ্রুত 2 পা পিছিয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সে। তারপর অস্থিরভাবে টেনে নিল মাথার আঁচলটা, আর সেই আঁচল দিয়ে ঢেকে ফেললো মুখখানা। তারপর হ্যাঁচকা গলায় বলেই ফেললো, আরে আপনারা এখানে কি করছেন? জিদান হাত পা ডলতে ডলতে প্রায় কান্না গলায় চেঁচিয়ে উঠল। সেটা মারার আগে জিজ্ঞেস করতে হতো। অত্যন্ত দুঃখিত স্বরে কথাটা বলে উঠল সে। একটু পরেই সে ব্যথা ভুলে যদি কাঁদতে বসে যায়, তা দেখেও আশ্চর্য হতো না দৃষ্টি। এর মধ্যে এসে গেল উজান। তুবা আর আফরাও পেছনে পেছনে হাজির। দরজায় গা ঘেঁষে দাঁড়িয়ে তারা থমকে গেল দৃশ্য দেখে। আসিফ, নয়ন আর জিদান মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কেউ কোমর ধরে আছে, কেউ হাঁটুতে মালিশ করছে। আফরা চোখ কপালে তুলে এগিয়ে গেল। আগে আসিফকে টেনে তুলল সে, আর উজান 2 হাতে একে একে নয়ন আর জিদানকে সামনে তুলতে তুলতে বলল, তোদের এই অবস্থা কি করে হলো? উজানের কথা শুনতেই আসিফ গরম চোখে তাকালো দৃষ্টির দিকে। ঠিক তখনই পাশ থেকে নয়ন চিৎকার দিয়ে বলে ফেলল, সে তার তোর বোনকেই জিজ্ঞেস কর। এই অবস্থা তো তারই কল্যাণে। উফ, কি মারটাই না মারছে। হাড়গোড় সব ডেরা হয়ে গেছে রে ভাই। জিদান বেচারা হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। মনের ভিতরে ব্যথা ঢুকেছে তার। আসিফ হাঁটুতে হাত দিয়ে ডলতে ডলতে বলে উঠল, এই মেয়েটা ভয়ঙ্কর ভাই। অন্ধকারে পিটিয়ে আধমরা করে ছেড়ে ছেড়ে। ঠিক তখনই আফরা এগিয়ে এসে বলল, দৃষ্টি, তুমি ওদের এইভাবে মারলে কেন? কি করেছে ওরা? সবাই দৃষ্টির দিকে তাকালো। মুখের অর্ধেকটা আঁচলে ঢেকে রেখেছে। চোখ দুটো শুধু উকি দিচ্ছে। দৃষ্টি একটু চোখ পিটপিট করে তাকিয়ে সরল গলায় বলেই ফেলল, আগে ওনাদের জিজ্ঞেস করুন আপু, ওনারা এই রাতের বেলায় অন্ধকারে ফিসফিস করে কি করছিলেন? সব চোখ এবার গেল নয়ন, আসিফ আর জিদানের দিকে। তিনজনের মুখেই চোর ধরা পড়েছে এরকমের একটা ভঙ্গিমা। চোখ টিপে ঘাড় চুলকে কেউ পায়ের আঙুল ঘষছে মেঝে। এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তারা একটা কবরস্থানের ভাষণ শুনছে। ঠিক তখনই দূর থেকে এসে হাজির হলো মরিয়ম বেগম। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে আম্মা? উজান বাবা, কি হয়েছে? এত শোরগোল কেন? বেগম তো মেলা ডরাইছে, আমারে পাঠাইলো দেখা লাগা। মরিয়মের কথা শুনে উজান একবার তার দিকে তাকে গম্ভীর গলায় বলল, কিছু হয়নি খালা, আমরা এমনি কথা বলছিলাম তো তাই। যাও, তুমি মায়ের কাছে যাও। মরিয়মের সন্দেহ ভরে চারপাশে তাকালো, কিন্তু কিছু না বলেই ধীরে ধীরে ফিরে গেল। তার বিদায়ের সাথে সাথেই ঘরের বাতাসে একটু ভারী হয়ে উঠল। উজান এবার এক পা এগিয়ে এলো, চোখে আগুন, ভ্রু কুঁচকে বলে উঠল, কি করতে এসেছিস তোরা এখানে? সত্যি করে বল। তিনজন আসলে সত্যিকারের আসামি। চোরের মতো মুখ করে একে অপরের দিকে তাকালো তারা। নয়ন আসিফের দিকে তাকালো, আসিফ জিদানের দিকে, আর জিদান বেহাল মুখে ফ্যাল ফ্যাল করে তাকালো ফাঁকা দেয়ালের দিকে। মনে হলো দেয়াল ফেটে যদি বের হওয়ার রাস্তা মিলে। দৃষ্টি আস্তে করে হাতে থাকা লাঠিটা দরজার পেছনে রেখে গুছিয়ে দাঁড়ালো। তারপর কারো দিকে না তাকিয়ে বলে উঠল, পরের বার থেকে রাতের বেলায় একটু সাবধানে চলাফেরা করবেন। এরকম ফিসফিস শুনলে চোর ভেবে আবারও মাইর খেতে পারেন। এই বলে গটগট করে হেঁটে বেরিয়ে গেল দৃষ্টি। দৃষ্টি হেঁটে চলে যাওয়া মানে মঞ্চ ছেড়ে প্রধান চরিত্রের প্রস্থান। এবার জিদানের কলার চেপে ধরলে উজান, এই শালা, সত্যি করে বল এখানে কি করছিলি, নইলে এবার এমন দফা আমার হাতে মাইর খাবি। জিদান ঘাড় টান করে পেছনে তাকালো। এই ফাঁকে আফরা এগিয়ে এসে আসিফের সামনে দাঁড়ালো। চোখে চরচর করে রাগের আগুন নিয়ে বলে উঠল, সত্যি করে বল কি করতে এসেছিস, নইলে কিন্তু এখন। আফরার কথায় আসিফ গলা নিচু করে বলে উঠল, আমার দোষ কি? ওরা দুজনেই পাগল হয়ে গেছিল দৃষ্টিকে দেখতে। আমি কতবার বলেছি আমি আসবো না, তাও টেনে নিয়ে এসেছি আমাকে। তোর কারণেই তো। তোকে কে বলেছে দৃষ্টির সৌন্দর্যের কথা এই হাওয়াইত্যাগুলারে বলার জন্য? শোনার পর থেকেই পাগল হয়ে গেছে দেখবে বলে। একটানা কথাটা শেষ করে আসিফ নিজেই হাঁপিয়ে পড়ল। এই কথা শুনে উজান আর আফরা তো পুরো হতবাক। এদের মাথা নষ্ট না হলে আর কি। উজান এবার দৃষ্টি ঘুরিয়ে ফুসতে ফুসতে লাঠিটা আবার হাতে তুলে নিল। গজগজিয়ে বলে উঠল, আজ তোদের শেষ সৎকার হবে। আর সেটা দেখেই নয়ন, আসিফ আর জিদান কোনো কথার অপেক্ষা না করে লেজ গুটিয়ে দৌড় দিল। তা দেখে আফরা হেসে উঠল। উজান চোখ পাকিয়ে বলল, দৃষ্টি, এই কাহিনী জানতে পারলে কিন্তু এরা কেউ এই বাড়িতে থাকতে পারবে না। ঘরে একের পর এক পায়চারি করে চলেছে দৃষ্টি। তাদেরকে মারার জন্য বিন্দুমাত্র অনুতাপ নেই তার। চোরের মতো রাতের বেলা ফিসফিস করলে মার খাওয়াটা তার নিয়মিত বিধান।
তবুও যে ভাবনাটা তাকে ছায়ার মতো পিছু ছাড়ছে না তা হলো সেই মুহূর্তে ঘরে সে একা ছিল না, কেউ ছিল। অদৃশ্য কারো শ্বাসের গাঢ় উপস্থিতি ছুঁয়ে গিয়েছিল তার ঘাড়। তার ত্বক টের পেয়েছিল সেই শ্বাসের শীতল কাঁপন। সেই অনুভূতি কল্পনা নয়, কল্পনার অতীত এক বাস্তব স্পর্শ। কে ছিল সেই ছায়া? উজানের বন্ধুদের কেউ? কিন্তু না, তারা তো একত্রে ধরা পড়েছে। তাদের কেউ হলে চোখে পড়ার আগেই মিলিয়ে যেত ঘরের কোনো কোণে, আর মার খেয়ে কাতর আত্মা হয়ে পড়ে থাকতো না। তাহলে কে? কে সেই সাহসী? কে এমন নীরবে ঢুকে তাকে তন্ন তন্ন করে বুঝে নিয়ে আবার অন্তহান হয়ে গেল? দৃষ্টি ভাবছে, আবার ভাবছে, বারবার ভাবছে। ভাবনার অতল থেকে উঠে এসে হঠাৎই দৃষ্টির চোখ আটকে গেল পড়ার টেবিলের এক কোণে। সেখানে রাখা একটা নীল খাম। নীরব অথচ আতঙ্ক ছড়ানো উপস্থিতিতে আলোকপাত করেছে তার অজানা কৌতূহল। এটা দৃষ্টি রাখেনি। তার জ্ঞান সীমা, তার অভ্যাস, তার প্রতিদিনের নিরুত্তাপ টেবিল। সেখানে এমন খাম থাকার কথা নয়। তাহলে কে রেখেছে? কার সেই নীরব আগমন, যে শব্দের বদলে রেখে গেছে শুধু নীল রঙের এক জিজ্ঞাসা? এক মুহূর্ত দৃষ্টি স্তব্ধ দাঁড়িয়ে রইল। তার চোখ চক্রাকারে ছুটে বেড়াতে লাগলো নিজ ঘরের প্রতিটি কোণায়, প্রতিটি জানালার ফাঁক, পর্দার পর্দা। কোথাও মানুষের উপস্থিতি নেই, আছে কেবল অনুপস্থিতির ভয়ানক ঘনত্ব। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে দরজা জানালা ঠিকঠাক বন্ধ করে নিল। তারপর সে একটা ভারী জড়ো শ্বাস হাতে বাড়িয়ে নিল সেই খাম। খামের ছিঁড়ে পড়া মুখের ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট চিরকুট। দৃষ্টি চোখ মেলে চেয়ে দেখল চিরকুটটা। প্রিয় বিষচন্দ্রিমা, তোমার রূপলোকের গাঢ় স্নিগ্ধতায় আমি সময়চ্যুত এক আত্মা। মোমের শিখায় ঢেউ খেলানো হলদে ধোঁয়ায় আবছায় তোমায় অপরূপ বিভা। সে এক বিষণ্ণ মোহ, যা আমাকে প্রতি রাতের মতো করে মাতাল করেছে। তোমার রূপে হারিয়ে ফেলে এসেছি আমার সমস্ত নিজস্বতা। ভাবো তো, একখণ্ড মানুষ কেমন করে নিজের সমস্ত সত্তা ভাসিয়ে দেয় কেবল কারো চোখের পাতায় জমা চাতরাতে। তুমি বিধাতার শূন্যগর্ভ একাকিত্ব থেকে জন্ম নেওয়া এক সৌন্দর্যের শোকগাথা। তোমাকে দেখলেই মনে হয় বিধাতা দীর্ঘদিনের নৈঃশব্দ ভেঙে নিজ হাতে এক যন্ত্রণার চাঁদ রচনা করেছে। রূপসী, অপার, অথচ বিষাক্ত কোমলতায় পরিপূর্ণ। সাঁতার না জেনেও আমি ডুব দিয়েছি তোমার প্রেমের অতল সায়রে। নিঃশ্বাস নিতে নিতে আমি প্রতিবার তলিয়ে যাই আরও এক স্তর গভীরে। তলিয়ে যেতে যেতেও আমি অবাক বিস্ময়ে ভাবি, এই বুঝি অস্তিত্বের শেষ সীমানায় পৌঁছে গেছি। কিন্তু না, এ তো আরও এক ধাপ গভীর, আরও এক ধাপ হারানো। তবু তোমার দিকে বাড়িয়ে দিই হৃদয়ের নির্বাক আরতি, কারণ আমি বুঝে গেছি তোমার মুহে হারিয়ে যাওয়াই আমার একমাত্র পরিণতি। আমার সত্তা আজ অবশ, আমার চিন্তাসমূহ বিকারগ্রস্ত। তোমার অলিক ঐশ্বর্যের নিকট আমি এক অসহায় উপাসক। ইতি তোমার অন্তর্গত বিষপিপাসু।